আজকে আমরা কথা বলবো একটা অসাধারণ বই নিয়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস প্রথম আলো। আসুন এই বইটার গভীরে একটু ঢু মেরে দেখা যাক। উপন্যাসটা শুরুই হয় এই অসাধারণ লাইনটা দিয়ে। ভাবুন একবার, কি গভীর একটা কথা। মানে সোজা কথায়, ভবিষ্যতের দিকে এগোতে হলে আগে নিজের অতীতটাকে তো জানতে হবে, তাই না? চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দেখব এগিয়ে যাওয়ার জন্য পিছিয়ে আসার দর্শনটা, তারপর সেই সময়ের বাংলাকে, ইতিহাস আর কল্পনার মিশেল, একটা রাজ পরিবারের গল্প, আর সবশেষে কেন অতীতটা এত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে এত বড় একটা উপন্যাস, এর পেছনের মূল ভাবনাটা ঠিক কি, সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। দেখুন, নামটা কি সুন্দর, প্রথম আলো। এর মধ্যে কিন্তু পুরো বইটার সারমর্ম লুকিয়ে আছে। মানে দীর্ঘ একটা অন্ধকারের পর নতুন একটা ভোরের আলো ফুটছে, একটা গোটা সমাজ যেন ঘুম থেকে জেগে উঠছে। বেশ, এবার চলুন গল্পের সময়টাতে ফিরে যাই। মানে কোন সময়ে কোন পরিস্থিতিতে এই কাহিনীটা তৈরি হচ্ছে, এটা কিন্তু ইতিহাসের একটা খুবই ইন্টারেস্টিং আর তোলপাড় করার সময় ছিল। গল্পের সময়টা হল ১৯ শতকের একেবারে শেষ আর ২০ শতকের শুরু। মানে একটা যুগ শেষ হচ্ছে আর একটা নতুন যুগ আসছে। পুরো বাংলা, এমনকি গোটা ভারতের জন্যই এটা ছিল এক অসামান্য পরিবর্তনের সময়। এই সময়টা ছিল বলতে পারেন দুটো পৃথিবীর একটা মুখোমুখি সংঘর্ষ। একদিকে ত্রিপুরার মতো দেশীয় রাজ্য, যেখানে পুরনো ঐতিহ্য, পুরনো রীতিনীতি চলছে, আর অন্যদিকে কলকাতা, ব্রিটিশ ভারতের কেন্দ্র, যেখানে নবজাগরণের নতুন আলো এসে পড়েছে। আর এই দুই জগতের টানাপোড়েনটাই উপন্যাসের আসল মজা। একদিকে দেশ পরাধীন, সেই লজ্জা, সেই গ্লানি তো আছেই, কিন্তু তার মধ্যেই মানুষজন ব্যক্তিগতভাবে কত বড় বড় কাজ করছে, কত গৌরব অর্জন করছে। এই অদ্ভুত অনুভূতিটাই লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথম আলো পাঠকদের এত টেনে রাখে কেন? এর মূল কারণটাই হল এখানে বাস্তব ইতিহাস আর কাল্পনিক গল্প এমনভাবে মিশে গেছে যে আলাদাই করা যায় না। ভাবা যায়, বইটার পাতায় পাতায় কারা ঘুরে বেড়াচ্ছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসুর মতো সেই সময়ের সব দিকপালেরা যেন জীবন্ত চরিত্র হয়ে উঠেছেন। ইতিহাস যেন চোখের সামনে কথা বলছে। কিন্তু শুধু কি ইতিহাসের কথাই আছে? না, গল্পের আসল প্রাণ হল এর কাল্পনিক চরিত্ররা। একজন একা রাজকুমার, একজন শিক্ষিত রাজকন্যা, একজন বিপ্লবী। তাদের সুখ দুঃখ, তাদের লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা ওই বিশাল ইতিহাসটাকে একেবারে ভেতর থেকে অনুভব করতে পারি। তাহলে চলুন এবার আমরা গল্পের মূল কেন্দ্রবিন্দুতে ফোকাস করি। এই যে এত বড় একটা ঐতিহাসিক পটভূমি, তার ঠিক মাঝখানে কোন গল্পটা চলছে? গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা রাজপরিবার, ত্রিপুরার রাজপরিবার। তাদের নিজেদের ভেতরের সম্পর্ক, ভালোবাসা, হারানোর কষ্ট আর ত্যাগের একটা খুব ব্যক্তিগত গল্প দিয়েই আসলে এই মহাকাব্যটা শুরু হয়। আর কাহিনীটা কিন্তু শুধু ত্রিপুরার রাজবাড়িতে আটকে থাকে না। সেখান থেকে গল্পটা ছড়িয়ে পড়ে কলকাতায়, যা ছিল ব্রিটিশ ভারতের প্রাণকেন্দ্র। তারপর সেখান থেকে গোটা ভারতে। চরিত্রগুলোর সাথে সাথে আমরাও যেন একটা সফরে বেরিয়ে পড়ি। তো এত সব কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? এই উপন্যাসটা আমাদের ঠিক কি বলতে চায়? এখানে আমরা বইটার আসল উদ্দেশ্যের কাছে ফিরে আসি। লেখকের উদ্দেশ্য কিন্তু শুধু একটা গল্প শোনানো নয়। উনি আসলে চেয়েছেন আমরা যেন আমাদের খুব বেশি দিন আগের নয়, সেই অতীতটাকে আবার নতুন করে দেখি, নতুন করে বিচার করি, যে অতীতটা আমাদের আজকের বর্তমানকে তৈরি করেছে। আর এই লাইনটাতেই পুরো বইয়ের সারমর্মটা বলা আছে। সামনে এগোতে হলে মাঝে মাঝে পেছন ফিরে তাকাতে হয়, নিজের ইতিহাস আর ঐতিহ্যকে দেখতে হয়। অতীত আসলে শুধু একটা ফেলে আসার সময় নয়, ওটা ভবিষ্যতের জন্য একটা দিশা। প্রথম আলো শেষ পর্যন্ত আমাদের এই বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। একটা ঐতিহাসিক গল্প হয়েও এটা আমাদের সবার জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রশ্নটা হলো, আমাদের নিজেদেরই যে খুব বেশি দিন আগের নয় যে অতীত, সেটা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে কিভাবে নিয়ন্ত্রণ করছে।